রাম সেতু, আবার কেউ বলেন আদম সেতু, ভারতের রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার উপকূল পর্যন্ত দীর্ঘ এই প্রাচীন ও বিস্ময়কর নিদর্শন নিয়ে আদিকাল থেকেই ধর্মীয় বিশ্বাস, অবিশ্বাস আর তর্কের কোনো শেষ নেই। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীলঙ্কার রাবণের হাত থেকে মা সীতাকে উদ্ধার করার জন্য সমুদ্রের বুকে দীর্ঘ এই সেতু নির্মাণ করেছিলেন রামের পরম ভক্ত হনুমানেরা। এই রাম সেতু নিয়ে তর্ক বিতর্ক যতই থাকুক না কেন, এটি যে একটি ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটি নিদর্শন তা নিয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আজ হচ্ছে 14ই নভেম্বর। ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী থেকে আজ আমি রওনা দিয়েছি রামেশ্বরমের উদ্দেশ্যে, যেখানে আছে সেই রহস্যময় রাম সেতু। কন্যাকুমারী থেকে রামেশ্বরমের দূরত্ব প্রায় 311 কিলোমিটার। কন্যাকুমারী থেকে বেশ কিছু ট্রেন আছে যা সরাসরি আপনাকে রামেশ্বরমে পৌঁছে দেবে। ট্রেনে যেতে যেতে চোখে পড়বে রেল লাইনের দুধারে অসংখ্য তাল গাছ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। চলতে চলতে পৌঁছে গেলাম ভারতবর্ষের দক্ষিণ দিকের মূল ভূখণ্ডের সেই স্টেশন মণ্ডপমে। তারপরই শুরু হলো পাম্বান ব্রিজ, যেটি হলো ভারতবর্ষের প্রথম সমুদ্র ব্রিজ। 2.34 কিলোমিটার দীর্ঘ এই বিশাল সমুদ্র ব্রিজ, যা ভারতের মূল ভূখণ্ডকে রামেশ্বরম দ্বীপের সাথে যুক্ত করেছে। সমুদ্রের উপর এই রেল ব্রিজের পাশাপাশি আছে একটি রোড ব্রিজ এবং আছে পুরনো পাম্বান ব্রিজ, যে ব্রিজ দিয়ে বর্তমানে আর ট্রেন চলাচল করে না। 2025 সালের 6ই এপ্রিল চালু হয় নতুন পাম্বান রেল ব্রিজ, যার উপর দিয়ে এখন আমি যাচ্ছি। সমুদ্রের উপর দিয়ে এই ট্রেন জার্নির অভিজ্ঞতা ছিল বেশ ভয়ঙ্কর সুন্দর। তারপর কিছুক্ষণ পরই পৌঁছে যায় রামেশ্বরম স্টেশনে। বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো রাম সেতু সহ হিন্দু ধর্মের 4 ধামের এক ধাম রামেশ্বরম মন্দির, দক্ষিণ ভারতের ভূতুরে শহর ধনুষকোটি, আরও কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। সময় ঘড়িতে সকাল 6:35। আমি এখন পৌঁছে গেছি রামেশ্বরমে। আজ হচ্ছে 14ই নভেম্বর। আমি ভোরবেলাতে এসে পৌঁছলাম এই রামেশ্বরমে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এবার বেরোচ্ছি। তো আজকে আমি আপনাদের গোটা রামেশ্বরম ঘুরে দেখাবো, মানে রামেশ্বরমে কী কী জায়গাগুলো আছে ঘোরার জন্য সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। তো প্রথমেই আমি যাব রামেশ্বরম মন্দির, সেখানে দর্শন করব এবং তারপরে চলে যাব ধনুষকোটি, মানে হচ্ছে রাম সেতু। এরকম বিভিন্ন জায়গা আছে। তারপরে পাম্বান ব্রিজ, যেটা আমাদের বলা যায় পৃথিবীর মধ্যে সবথেকে খতরনাক রেল ব্রিজ। সেই রেল ব্রিজে আমি ট্রেন জার্নি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে বলতে গেলে মোটামুটি আজকে সারা দিনটাই আমার রামেশ্বরমে কেটে যাবে। তো সঙ্গে থাকুন, চলুন এখন যাওয়া যাক মন্দিরে। চলে এলাম রামেশ্বরম স্টেশনের বাইরে, আর দেখতে পাচ্ছেন পিছনে অনেক অটো দাঁড়িয়ে আছে। এই অটোতে করে আপনারা কিন্তু সাইট সিন করতে পারেন, মন্দিরে যেতে পারেন। এখান থেকে মন্দির 1.7 কিলোমিটার, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে। আর এই হচ্ছে রামেশ্বরম স্টেশন। দেখুন আগামী দিনে কি হতে চলেছে রামেশ্বরম স্টেশনটা, সেটা বুঝেন, নতুনভাবে তৈরি হচ্ছে একদম। তারপর স্টেশন থেকে বেরিয়ে একটি অটোতে উঠে প্রথমেই রওনা দিলাম রামেশ্বরম মন্দিরের উদ্দেশ্যে। অটোতে ভাড়া পড়লো 50 টাকা করে জনপ্রতি। সময় লাগলো মিনিট 15 মতো। সময় এখন ঘড়িতে সকাল 7টা। ফাইনালি পৌঁছে গেলাম রামেশ্বরম মন্দিরের একদম গেটের সামনে। আর এই রামেশ্বরম মন্দির কেন বিখ্যাত জানেন? আমাদের যে হিন্দু ধর্মের 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটি অন্যতম, এবং এছাড়া আমাদের যে 4টি ধাম আছে সেই 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে এই রামেশ্বরম। তো চলুন এখন মন্দিরের ভিতরে যাবো। আর এখানে অনেক দোকান আছে, পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। সেখানে কিন্তু ব্যাগ জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করব, পুজো দেবো, তারপর বেরিয়ে আসবো। আর এখানে ব্যাগ জুতো রাখার জন্য কিন্তু 15 টাকা করে লাগবে। ঠিক আছে, চলুন। তো চলুন, আমরা পুজোর ডালি নিয়ে নিয়েছি। এটা দাম পড়লো 160 টাকা। এর মধ্যে প্রসাদ আছে, ফুল আছে, মালা আছে, ধূপকাঠি আছে, বিভিন্ন রকম জিনিস আছে। চলুন, এটা হচ্ছে রামেশ্বরম মন্দিরের ওয়েস্ট গেট। এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে শত শত পিলার, এবং চোখে পড়বে সেই পিলারের উপর তৈরি বিভিন্ন নকশা, যা আপনাকে আশ্চর্য করবে এবং ভাবতে বাধ্য করবে হাজার হাজার বছর আগে তৈরি এই মন্দির, যা এখনকার আধুনিক টেকনোলজি ছাড়া এত সুন্দর কারুকার্য কিভাবে সম্ভব হয়েছে। এই মন্দিরে আছে 4টি প্রবেশদ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। মন্দিরে প্রবেশ করার সঠিক নিয়ম হলো পূর্ব দ্বার দিয়ে
প্রবেশ। তারপর ভিতরে প্রবেশ করে দেখতে পাবেন 22টি কুণ্ড। আপনি যদি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে মন্দিরে প্রবেশ করে 22টি কুণ্ডের জল মাথায় নিয়ে বা 22টি কুণ্ডে স্নান করে পুজো দিতে পারেন। পুজো দেওয়ার জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে। চেষ্টা করবেন সকাল সকাল পুজো দেওয়ার, কারণ সকালে মন্দিরের ভিড় কিছুটা কম থাকে। আমি তো মন্দিরের ভিতরে প্রবেশ করেছি ওয়েস্ট গেট দিয়ে, কিন্তু আপনারা যখন আসবেন না রামেশ্বর মন্দিরে, ইস্ট গেট দিয়ে প্রবেশ করবেন, ঠিক আছে? ইস্ট গেট দিয়ে প্রবেশ করার পরে 22 কুণ্ডে স্নান করে তারপরে ঠাকুর দর্শন করবেন, ঠিক আছে? এই দেখুন স্নান করেছি, পুরো ভিজে গেছি। 22 কুণ্ডে স্নান করে তারপরে কিন্তু পুজো। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে দর্শন করলাম রামেশ্বরম মন্দির এবং সেখানে পার্বতী মায়ের মন্দির, ঠিক আছে? খুব সুন্দরভাবে দর্শন করলাম এই কারণেই, কারণ সকাল সকাল এসেছিলাম, খুব একটা ভিড় ছিল না। যত বেলা বাড়ছে ভিড় কিন্তু বাড়ছে। তো চলুন, দর্শন তো হয়ে গেল, এবার আমরা কিছু ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরোবো সাইট সিন করতে। তারপর ব্রেকফাস্ট সেরে একটি অটোতে উঠে পড়লাম। ব্রেকফাস্ট করে রামেশ্বরম মন্দিরের সামনে থেকে অটো ধরে নিলাম। এবার আমরা যাব ধনুষকোটি, রাম সেতু, সেগুলো ঘুরে দেখব। আর বলে দিই, এই অটোতে আমাদের ভাড়া পড়ছে ধনুষকোটি, রাম সেতু এগুলো ঘোরানোর জন্য 1200 টাকা, 1000 থেকে 1200 টাকা মতো অটো ভাড়া পড়বে, ঠিক আছে? এটা আপনারা শেয়ারিংও করতে পারেন। রিজার্ভে 1000 থেকে 1200 টাকা পড়বে, শেয়ারিংয়ে যদি আপনারা 4 জন থাকেন 250 থেকে 300 টাকা পড়বে। চলুন এখন যাওয়া যাক। এই রামেশ্বরম একটি পর্যটন ক্ষেত্র হওয়ায় এখানে ভারত তথা সমগ্র বিশ্ব থেকে মানুষ এখানে আসেন। রামেশ্বরম মন্দিরের আশেপাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, সেখানে আপনারা রাত্রিবাস করতে পারেন এবং হোটেলে আপনারা আপনাদের ব্যাগপত্র রেখে রামেশ্বরম ঘুরে দেখতে পারেন। এখন আমি রওনা দিলাম রামেশ্বরম শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত ধনুষকোটি বা রাম সেতুর উদ্দেশ্যে। এই রামেশ্বরম শহর থেকে রাম সেতু আসা ও যাওয়ার জন্য অটোতে মোট ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা মতো। রামেশ্বরম থেকে ধনুষকোটি বা রাম সেতু যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে রাস্তার দুই ধারে সুবিশাল নীল জলরাশি, একদিকে বঙ্গোপসাগর ও আরেকদিকে ভারত মহাসাগর, আর ঠিক তার মাঝখান দিয়ে দুর্বার গতিতে ছুটে চলেছে বাস, অটো ও বিভিন্ন গাড়ি। এখানে বলে রাখা ভালো, আপনারা রামেশ্বরম মন্দিরের সামনে থেকে বাসও পেয়ে যাবেন রাম সেতু যাওয়ার জন্য। ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা মাথা পিছু। তারপর বেশ কিছুক্ষণ পরেই এসে পৌঁছলাম সেই রহস্যময় জায়গাতে। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছলাম রাম সেতুতে। রামেশ্বরম থেকে এই রাম সেতু আসতে টাইম লাগলো 40 মিনিট মতো। দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, ঠিক আছে? আর এই জায়গাটা দেখুন কত সুন্দর। দেখুন এখানে অনেক ফল টল বিক্রি হচ্ছে, আপনারা চাইলে খেতে পারেন। জায়গাটা কিন্তু অসাধারণ, সেই লাস্ট ল্যান্ড বা শেষ স্থলভূমি ভারতবর্ষের, সেই জায়গায় আমি এখন দাঁড়িয়ে। আর সামনেই হচ্ছে রাম সেতু, মানে যে রাস্তা দিয়ে রাম গিয়েছিলেন লঙ্কায় রাবণকে বধ করতে। চলুন আপনাদের দেখায়। এই হচ্ছে অশোক স্তম্ভ, সামনেই হচ্ছে সমুদ্র এবং তারপরে হচ্ছে ওদিকে শ্রীলঙ্কা। এই হচ্ছে ভারতবর্ষের শেষ স্থলভূমি। চলুন দেখাই আপনাদের ভালো করে। ও দেখুন, এদিকে বঙ্গোপসাগর, এদিকে হচ্ছে ভারত মহাসাগর। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সমুদ্র, ও ওদিকে ভারত মহাসাগর, এদিকে হচ্ছে বঙ্গোপসাগর। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের শেষ স্থলভূমি বা ভারতবর্ষের লাস্ট ল্যান্ড। এই দেখুন রাম সেতুতে, সামনেই হচ্ছে রাম সেতু। এই রাস্তা দিয়ে রাম গিয়েছিলেন শ্রীলঙ্কায় রাবণকে বধ করতে, সেই জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। কেউ বলেন রাম সেতু, কেউ বলে আদম সেতু, কোনটা ঠিক আমি জানি না, আপনারা বিচার করবেন। কিন্তু এই যে রাম সেতু যেটাকে বলা হচ্ছে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কিছুটা দূরেই
হচ্ছে রাম সেতুর সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে সামনে কিন্তু অনেকটাই জলের তলায় চলে গেছে, কিন্তু কিছু দূর এগিয়ে, এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার এগিয়ে দেখতে পাওয়া যাচ্ছে সেই রাম সেতুর অবশেষ। স্যাটেলাইট থেকে দেখা যায় কিন্তু খুব সুন্দরভাবে, যেখানে দেখা যায় শ্রীলঙ্কা এবং ভারতকে জয়েন্ট করেছে একটা ছোট্ট একটা রাস্তা, যেটা স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়ে। অনেকেই কিন্তু এটা নিয়ে রিসার্চ করেছে, বিজ্ঞানীরাও রিসার্চ করেছে, কিন্তু কিভাবে এই যে তৈরি হলো সেটাই হচ্ছে ব্যাপার। কেউ বলেন প্রাকৃতিক ব্যাপার, কেউ বলেন এটা সেই রামের তৈরি রাম সেতু, যে রাস্তা দিয়ে রাম গিয়েছিলেন লঙ্কাতে রাবণকে বধ করতে। কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, কিন্তু আমরা ছোট থেকে যেটা শুনে আসছি, জেনে আসছি, বা রামায়ণে দেখে আসছি, গল্পে পড়ছি, সেটাই আমরা বিশ্বাস করছি। বা জায়গাটা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে রাম সেতু। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, মানে আমি এখন যেখানে বসে আছি, সুন্দর জায়গা। আর বন্ধুরা, এখান থেকে জাস্ট 20 কিলোমিটার, মানে 20 কিলোমিটার পার করলেই ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। বিজ্ঞানীরা এই রাম সেতুর গবেষণা করে বলেছেন এই রাম সেতুর পাথর প্রায় 7,000 থেকে 8,000 বছরের পুরনো। কিন্তু এই সেতু প্রাকৃতিক তৈরি নাকি মানব দ্বারা সৃষ্টি, তার কোনো সঠিক ব্যাখ্যা এখনও মেলেনি। আর এই যে এখানে ভারতবর্ষের প্রতীকচিহ্ন অশোক স্তম্ভ দেখছেন, এটিই হলো আমাদের ভারতবর্ষের শেষ স্থলভূমি। এরপরই শুরু হয়ে যাচ্ছে রাম সেতু। রাম সেতু বা আদম সেতু, সে যাই বলুক না কেন, হাজারো মতবিরোধ থাকলেও এই জায়গায় কিন্তু সকল শ্রেণীর মানুষেরা এসে থাকেন। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আপনারা বুঝতে পারবেন কিভাবে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর মিলিত হচ্ছে। এই যে জল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত মহাসাগর, আর তার উপরে এই যে কালচে কালচে একটু ঘোলা জল, এটা হচ্ছে বঙ্গোপসাগরের জল। দুটো সাগর একসাথে কিন্তু মিশছে। দেখুন, ঘোলা জল বঙ্গোপসাগর এবং নীল জল ভারত মহাসাগর। দেখুন এখানে বিক্রি হচ্ছে, দেখুন আম, এই যে তরমুজ, এই দেখুন পেঁপে, আনারস, অনেক কিছু খাবার। এখানে অনেক কিছু সামুদ্রিক জিনিস বিক্রি হচ্ছে, শঙ্খ, বিভিন্ন মূর্তি, এই যে দেখতে পাচ্ছেন, শাঁখা টাকা বিক্রি হচ্ছে। অটোর লাইনটা দেখুন, কত অটো, প্রচুর মানুষ কিন্তু আসে এখানে। আর আসবে নাই বা কেন, এত সুন্দর একটা জায়গা, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। রামেশ্বরম এলে এই রাম সেতু কিন্তু অবশ্যই আসবেন। রাম সেতু দেখে এবার আমরা রওনা দিলাম রামেশ্বরম শহরের উদ্দেশ্যে। আর এই ফেরার পথেই আপনারা দেখতে পাবেন দক্ষিণ ভারতের এক ভুতুরে শহর, যার নাম ধনুষকোটি। এটা হচ্ছে একটা পুরনো চার্চ, তার গেট। দেখুন কি অবস্থা। দেখুন বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি শহরে যাকে বলা হয় দক্ষিণ ভারতের ভুতুরে শহর। একসময় এই শহরটি ছিল উন্নতির শিখরে, ছিল পোস্ট অফিস, ছিল স্কুল, ছিল মন্দির, ছিল চার্চ, কিন্তু আজ সে সবই ধ্বংসস্তূপে। কী কারণে? এই শহরটি ছিল একসময় উন্নতির শিখরে, কিন্তু তারপরে আসে এক ভয়ানক সাইক্লোন। 1964 সালে একটি সাইক্লোন আসে এই দক্ষিণ ভারতে এবং সৃষ্টি হয় সুনামির। এবং সেই সুনামি এতটাই ভয়ঙ্কর ছিল, এই শহরটাকে পুরো নষ্ট করে দিয়েছে। দেখুন তারই ধ্বংসাবশেষ এখনও পড়ে আছে। এই শহরটিকে বলা হয় ধনুষকোটি। আপনারা অনেকেই নাম শুনেছেন এই ধনুষকোটির। দেখুন আজ সেই ধনুষকোটি শহরের কি অবস্থা। এখান থেকে কথা বলে জানতে পারলাম এই শহরটি ছিল নাকি এই সমুদ্র দিয়ে আরও 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আজ সমুদ্র কত কাছে দেখুন, পুরো শহরটাকে ধ্বংস করে দেয় এবং শহরটি পরিণত হয় একটি ভুতুরে শহরে। আজ এই শহরে কেউ বাস করে না, নেই কোনো মানুষ, শুধু আছে এই ভগ্নপ্রায় দেওয়ালগুলো। দেখুন কি অবস্থা। দেখুন এই হচ্ছে ধনুষকোটি শহরে, দেখুন কত সুন্দর সব কিছু ছিল। ওল্ড হাউস, ওল্ড চার্চ, মন্দির, ফ্লোটিং স্টোন, স্কুল, পোস্ট অফিস, সমস্ত কিছু। তো এই হচ্ছে ধনুষকোটি শহরের চার্চ। দেখুন আমি শুধু এটাই ভাবছি, যখন সুনামি হয়েছিল আর সুনামির জল যখন এই চার্চের দেওয়ালে পড়েছিল, তখন কি অবস্থা হয়েছিল এখানে, সেই দিনটার কথাটা আমি ভাবছি। কি অবস্থা দেখুন। আজ এই জায়গা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে, মানুষ আসছে, দেখছে, ছবি তুলছে। ধনুষকোটি ঘুরে
এবার আমি রওনা দিলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান বিভীষণ মন্দিরের উদ্দেশ্যে। এই বিভীষণ মন্দিরটি রামসেতু থেকে রামেশ্বরম শহরের দিকে ফেরার পথেই পড়বে। আর এই মন্দিরটি বঙ্গোপসাগরের উপরে একটি ছোট্ট দ্বীপে অবস্থিত। মন্দিরের আশেপাশের সৌন্দর্য ছিল খুবই আকর্ষণীয়। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বিভীষণ তো ছিল লঙ্কার রাজা রাবণের ভাই, তাহলে এই ভারতবর্ষে তার মন্দির কেন? তাহলে বলি শুনুন। লঙ্কার রাজা রাবণ সীতামাকে হরণ করার পর বিভীষণ তার দাদার এই অধর্মীয় কাজের জন্য মনে মনে দুঃখ পান এবং লজ্জিত হন। তখন বিভীষণ লঙ্কা ত্যাগ করে ভারতে চলে আসেন এবং শ্রী রামচন্দ্রের সাথে বন্ধুত্ব করেন ঠিক এই জায়গাতেই। তারপর শ্রী রামচন্দ্র এই সুযোগ হাতছাড়া না করে বিভীষণকে কাছে টেনে নেয় এবং বিভীষণ তার দাদার বিরুদ্ধে দাঁড়ায়। এই ঘটনার পর থেকেই আমাদের হিন্দু সমাজে একটা কথা প্রচলিত আছে, ঘরশত্রু বিভীষণ। আশা করি আপনারা সকলেই জানেন। বিভীষণ মন্দির দেখে এবার আমি চলে এলাম রামেশ্বরম স্টেশনের কাছে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1টা। ঠিক করলাম দুপুরের খাবারটা সেরে নেওয়া যাক। রাস্তার ধারে একটি হোটেল থেকে 100 টাকার বিনিময়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। ঘড়িতে সময় এখন দুপুর 1টা। চলে এসেছি আবার সেই রামেশ্বরম স্টেশনের পাশে একটা হোটেলে। ভাবলাম লাঞ্চটা করিয়ে নিই, দুপুর 1টা বেজে গেছে, কারণ এরপরে আমাদের এখনও জার্নি হবে, একটা সুন্দর জার্নি হবে, যেটা হচ্ছে পম্বন ব্রিজের জার্নি। তো ভাবলাম লাঞ্চটা করিয়ে নিই, তারপরে জার্নিটা শুরু করব। আর এটা একটা পিওর ভেজ হোটেল, এখানে কোনো রকম ননভেজ পাওয়া যায় না। নিয়ে নিয়েছি ভেজ থালি, দাম পড়ছে 100 টাকা। আছে সাম্বার, মানে ডাল নেই, সাম্বার আছে, ভাত আছে, একটা সবজি আছে, চাটনি আছে, পাঁপড় আছে। খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। নতুন জায়গা, নতুন খাবার, সব জায়গায় তার বাঙালি খাবার পাওয়া যাবে না। সময় এখন ঘড়িতে দুপুর 2টো, আর আমি পৌঁছে গেছি এখন রামেশ্বরম স্টেশনের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে, এটা হচ্ছে রামেশ্বরম স্টেশন। স্টেশনটা একটু ছোট কিন্তু বেশ ভালো। ওদিকে দেখতে পাচ্ছেন রামেশ্বরম স্টেশনের প্ল্যাটফর্ম, 3-4টে প্ল্যাটফর্ম আছে। তো চলুন এবার টিকিটটা কেটে নিয়ে, আমার ট্রেন আছে দুপুর 2:15 সেই ট্রেন ধরে আমি এখন রামেশ্বরম থেকে যাব মণ্ডপম। আর এই রামেশ্বরম এবং মণ্ডপমের মাঝখানেই পড়বে কিন্তু পম্বন ব্রিজ, যেটাকে বলা হয় ভারতবর্ষের সবথেকে খতরনাক রেল ব্রিজ। সেই ব্রিজের ওপর দিয়েই ট্রেনে করে আজ আমি জার্নি করব। চলুন টিকিটটা কেটে নিই। তো বন্ধুরা, এখানে হয়ে গেছে একটা প্রবলেম। আমি ট্রেনের টিকিট কাটতে গিয়ে জানতে পারলাম আমাদের যে ট্রেন ছিল দুপুর 2:15 সেই ট্রেনটা কিন্তু আজকে ক্যান্সেল আছে, যেটা আমি বুঝতে পারিনি। তো নেক্সট ট্রেন আছে দুপুর 3টের সময়, সেই ট্রেনে করেই এখন রওনা দিতে হবে, কিছু করার নেই। তো চলুন, হাতে যেহেতু এখন 1 ঘন্টা টাইম আছে, ওয়েটিং এরিয়া যেটা আছে এখানকার রামেশ্বরম স্টেশনে, সেই ওয়েটিং এরিয়াতে গিয়ে একটু ওয়েট করবো, তারপর 3টে ট্রেনে আমরা কিন্তু জার্নি করব। চলুন দেখুন, এই হচ্ছে রামেশ্বরম স্টেশন, আর এদিকে আছে ওয়েটিং হল। এই যে এই হচ্ছে ওয়েটিং এরিয়া, দেখুন কত সুন্দর, ওয়াও, খুবই সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় একটা ওয়েটিং হল। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে 2 নম্বর, আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বরে। ট্রেন নাম্বার 16850 তিরুচিরাপল্লী এক্সপ্রেস, ওই ট্রেনেই আমি জার্নি করব। চলুন। তো এই হচ্ছে জেনারেল কোচ, আমার জেনারেলের টিকিট আছে, প্রায় ফুল হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন 16850 তিরুচিরাপল্লী এক্সপ্রেস রামেশ্বরম স্টেশন থেকে ছাড়বে বিকেল 3টের সময়, প্রায় বেজে গেছে। চলুন, ট্রেন ছাড়লে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের ট্রেন রামেশ্বরম স্টেশন থেকে 3:15 ছাড়লো। রামেশ্বরম থেকে মণ্ডপম স্টেশনের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আর তার মাঝখানেই পড়বে পম্বন ব্রিজ। পম্বন ব্রিজ 2-3 বছর বন্ধ ছিল। পুরনো যে পম্বন ব্রিজটা ছিল সেটাতে এখন ট্রেন যায় না, এখন নতুন পম্বন ব্রিজ দিয়ে যায়। আর এই নতুন পম্বন ব্রিজটা ওপেন হয়েছে 2025 সালের এপ্রিল মাসের 6 তারিখে।
আমাদের ট্রেন এখন পম্বন স্টেশন পার করলো, এবার শুরু হবে পাম্বন ব্রিজ। সামনেই পম্বন ব্রিজ দেখুন বন্ধুরা, আর উপর দিয়ে চলে গেছে রোড ব্রিজ। রেল ব্রিজ এবং রোড ব্রিজ পাশাপাশি। ওফ, দারুণ দারুণ। দেখুন বন্ধুরা দৃশ্যটা দেখুন, ওদিকে সূর্য, ওদিকে রোড ব্রিজ, এটা পুরনো ব্রিজ, সামনে ওটা হচ্ছে পুরনো রেল ব্রিজ, আর এই হচ্ছে নতুন পাম্বন ব্রিজ। ও দারুণ দারুণ, ভিউটা একবার দেখুন। জল দেখুন, জল। এই দেখুন জলের ঢেউটা দেখুন, ওই দেখুন উপর থেকে কতজন দেখছে দেখুন। এই যে অনেকে দাঁড়িয়ে কিন্তু দৃশ্যটা দেখছে। দেখুন এই জায়গাটা কিন্তু ফোল্ড হয়ে যায়, যখন কোনো বড় নৌকো বা জাহাজ আসে তখন এই জায়গাটা ফোল্ড হয়ে যায়, মানে খুলে যায় মাঝখান থেকে। অসাধারণ অসাধারণ। দেখুন এখানে ডবল লেন করা আছে ব্রিজের উপরে, এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্রিজ করা আছে। এটা হচ্ছে আপনার যদি ভবিষ্যতে ডবল লাইন হয় তখন এখানে কিন্তু রেল লাইন বসানো হবে। দৃশ্যটা একবার দেখুন বন্ধুরা, দৃশ্যটা দেখুন। ওফ, দেখুন বন্ধুরা এই হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্র, তার মধ্যে দিয়ে এই রেল ব্রিজ। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা, এখানে ভিডিও করতেই ভয় লাগছে, এত হাওয়া না ফেলে দিচ্ছে একদম। ওফ মাই গড, ভিউটা দেখুন। এটাই হচ্ছে ভারতবর্ষের একমাত্র রেল ব্রিজ যেটা সমুদ্রের ওপরে, এবং বলা যায় ভারতবর্ষ এবং ওয়ার্ল্ডের যত খতরনাক বা বিপজ্জনকপূর্ণ ঝুঁকিপূর্ণ রেল ব্রিজ আছে তাদের মধ্যে অন্যতম। এই শেষ হলো পাম্বন ব্রিজ। সত্যি করে বন্ধুরা এই যে কি অভিজ্ঞতা ছিল বলে বোঝানোর মতো নয়, দারুণ অভিজ্ঞতা ছিল। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই পাম্বন ব্রিজের ওপর দিয়ে ট্রেনে করে জার্নি করার, সেই স্বপ্ন আজকে আমার পূর্ণ হলো। দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। এই হচ্ছে মণ্ডপম স্টেশন। তো বন্ধুরা ফাইনালি পৌঁছলাম মণ্ডপম স্টেশনে। তো এই ছিল আমার একদিনের রামেশ্বরম ভ্রমণ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেখানে এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম রামেশ্বরম মন্দির, তার সাথে রাম সেতু, ধনুষকোটি এবং তার সাথে পাম্বন ব্রিজের রেল জার্নি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানেই শেষ করছি ভিডিওটা। এখানে এই ট্রেন ধরে আমি এখন চলে যাব মাদুরাই। ঠিক আছে, মাদুরাই থেকে আমার ট্রেন আছে হাওড়া যাওয়ার, মানে বাড়ির পথে রওনা দেবো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কন্যাকুমারী ভিডিও যদি এখনও না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন, চ্যানেলে আছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। কেমন হলো আমার দক্ষিণ ভারত ভ্রমণ অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন।